নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন গল্প পাকের কীট, প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য কঠোরভাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো পাকের কীট, কঠোরভাবে প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। চললি নাকি? হ্যাঁ মা, চলি। দেখি আজ আর কটা বিক্রি হয়। একেই তো, আজ আবার বৃহস্পতিবার নয়। কথাটা মুখটা ঘুরিয়ে বলল গঙ্গা। ওর মা দাঁড়িয়ে রয়েছে বেড়ার ঘরের ভাঙা দরজাটার সামনে। বাড়িতে গঙ্গাই সবার পেটের ভাত জোগাড় করে। বছর 20 মেয়েটা, পরনে ছাপা একটা ডুরে কাটা শাড়ি। শাড়িটা হাঁটুর ওপর পর্যন্ত তোলা, পায়ে ছেঁড়া চপ্পল, মাথার চুলগুলো এলোমেলো করে খোঁপা করা, তাতে প্রায় পচে আসা একটা লাল গোলাপ গুঁজে। চোখে কাজল লেপে গঙ্গা চলেছে ফুল বিক্রি করতে। বছর 20 বয়স তো, তাই শরীরটা বেশ বাঁধনযুক্ত। এমনিতে গঙ্গা 2 নম্বরই কোনো কাজ করে না, খেটে খাওয়া মেয়ে। শহরের ব্যস্ত রাস্তার এক পাশে বসে ফুল বিক্রি করে। ও সামনে ছড়িয়ে নিয়েছে লাল, নীল, আরো কত রকমের ফুলের বাহার। আজ আবার গোলাপের দিন তো, ফুলের স্তূপে গোলাপের ঝুড়ি। ওর চেনা একজন বাবু আছে। সকালবেলা ট্রেন থেকে ফুলের ঝুড়িগুলো নামতেই গঙ্গার বাড়ির সামনে পৌঁছে যায়। একটাই শুধু ডিল করা তার সাথে। ডিলটা হলো এই, যা বিক্রি হবে তার 25% সেই বাবু নেবে, বাকিটা গঙ্গার নিজের। আজ গোলাপ, গাঁদা, রজনীগন্ধা আরো কত কি, সব মিলিয়ে গঙ্গার সামনে এক স্বর্গীয় সৌন্দর্য। তার চেয়েও সুন্দর গঙ্গা নিজে। তার উজ্জ্বল বাদামি ত্বকে রোদ পড়ে একটা মায়াবী আলো তৈরি করেছে। মাথার ঘোমটা খানিকটা পিছলে গেছে তার। লম্বা চুলের কিছু অংশ কাঁধের ওপরে এসে পড়ে। চোখগুলো টানা টানা, কপালে ছোট্ট একটা কালো টিপ। কিন্তু তার ভাষা একেবারেই বাঙাল। গলা টেনে টেনে কথা বলে সে। শহরের শিক্ষিত মানুষের থেকে তার এই ভাষার জন্য সম্পূর্ণভাবে আলাদা গঙ্গা। এই যে বাবুরা, ফুল লইবেন নাকি? ফুল, লাল গোলাপ আপনার বউয়ের জন্য নেন না। আজ আবার ভালোবাসার গোলাপের দিন। বউ কেন, ওই গার্লফ্রেন্ডের জন্য নেন না। সস্তায় নেব, বিশ্বাস করেন। একটা 10 টাকা, এর বেশি না। কিরে গঙ্গা, 10 টাকায় গোলাপ বেচছিস? সেটা আমিও বিক্রি করছি। তা তোর ওই কাঁটাযুক্ত গোলাপে হাত দেবে কে? আমারটা দেখ কেমন ঘষে মেজে তাতে রুপোলি রঙের কাগজ জড়িয়ে বিক্রি করছি। এইভাবে কর। না বাবু, ওতে আমার পোষাবে নে। একেই শেঠ বলে দিয়েছে বিক্রি বাট্টার 25% উনি, বাকি দিয়ে কি আর পেট চলে? তা পেট যখন চলে না, গতর দিয়ে চালা।
পাশে বসে রয়েছে আরো বেশ কয়েকজন ফুল বিক্রেতা। গঙ্গার দিকে তাকিয়ে নিছকই কুদৃষ্টি দেন তারা সব সময়। গঙ্গা ওইসব এড়িয়ে যায় আজকাল। প্রথম প্রথম যখন বসতো তখন খুব লজ্জা লাগতো। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে যতবার সরে যেত ততবার লোলুপ দৃষ্টিগুলো গিলে খেত গঙ্গাকে। এখন সেই সব পার করে ফেলেছে গঙ্গা। মনের মধ্যে একটা অসম্ভব জোর কাজ করে আজকাল। তাই ওসব দিকে নজর না দিয়ে নিজের ব্যবসার প্রতি বেশ ভালো মন দিচ্ছে সে হাসে। কথা বলার সময় তার মুক্ত ঝরা দাঁত চকচক করে। আজ অনেকক্ষণ হয়ে গেল ওর দোকানের সামনে কারোরই ভিড় নেই। পাশে আরো যারা ফুল বিক্রি করছে তাদের কাছ থেকে বাহারি রকমের গোলাপ বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ভাবে। গঙ্গার ফুলে মাছি বসছে, ভ্যান ভ্যান করছে। তাহলে কি সে তোকে আজকে টাটকা ফুল না দিয়ে পচা ফুলের ডালি এনে দিল? না, ফুল তো এত সহজে রং চটে যায় না বা নষ্টও হয়ে যায় না। বিকেল গড়িয়ে আসতে কিছু ভিড় হলো, তাতে অল্প কিছু বিক্রি বাট্টা। আজ সারা দিনের টাকায় বাড়িতে রেশনের চাল কিনে নিয়ে যেতে হবে। বাড়িতে সদস্য সংখ্যা বলতে মোট 5টা পেট। বাবা টুকটাক কাজ করে, মা ওই সায়া সেলাইয়ের কাজ করে, ছোট বোনটাকে পড়াশোনা করাচ্ছে। বড়দা সে আজকে শহরে গিয়েছে রাজমিস্ত্রির কাজ করতে, যদি কাজ পায় তো ভালো। ছেলেটা প্রায় মাস 3 বিছানায় শোয়া। ওই একবার ঠিকাদারির কাজ করতে গিয়েই পা স্লিপ কেটে পড়ে গিয়েছিল। ভাগ্যিস একটুর জন্য কোমর ভাঙা থেকে বেঁচে গিয়েছে। রক্ত বেরিয়েছিল অনেক, মাথাটা গিয়েছিল ফেটে। তারপর থেকেই বর্দাটা মাঝে মধ্যেই কেমন যেন পাগল পাগল হয়ে যায়। কি বলতে কি বলে তার মনে থাকে না। গঙ্গাকে কাজ করতে দিতে চাইতো না সে, কিন্তু এখন এই গঙ্গা ছাড়া তার আর কোনো গতি নেই। আজ বিক্রিবারটা মোটামুটি হলো, অন্য দিনের থেকে হয়তো একটু বেশি। সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় পুঁটুলির মধ্যে মা মুড়ি আর বাতাসা বেঁধে দিয়েছিলেন, জোর করেই দেন, আজকেও তাই। দুপুরবেলা আর খাওয়ার সময় পায়নি। এখন সন্ধে হতেই ওই মুড়ির টোপলাটা বার করে পরম তৃপ্তিতে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে। ঠিক তখনই কালো কাঁচওয়ালা একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নামে 2 জন পুরুষ। এদের কাউকেই খুব একটা চেনে না গঙ্গা। কয়েকজন চেনা খরিদ্দার আছে তার, তাদের মধ্যে থেকে এরা 2 জন সম্পূর্ণ আলাদা। কয়েকজন আছেন অফিস থেকে বাড়ি ফিরতে পথে গাঁদা ফুলের মালা কিনে নিয়ে যান। আবার কেউ কেউ বৃহস্পতিবার দিন সকাল হতেই গঙ্গা বলে হাঁক পারেন। তাদের ফুল বেলপাতা আলাদা করে জোগাড় করে রাখে গঙ্গা। ওই চৌধুরীদের বাড়ির পেছনের পাঁচিল দিকটা ভাঙা তো, ওইখানে ভোরবেলা ঢুকে বেলগাছ থেকে পেড়ে নিয়ে আসে। আজ তো আর বৃহস্পতিবার না। ও দেখতে পায় সামনে এগিয়ে আসে একজন যুবক। বেশ সুন্দর চেহারা, স্বাভাবিকই গড়ন তার। পাশে বসে রয়েছে গাড়ির ড্রাইভারটা। 2 জনই, তবে তার চোখ দুটো যেন অতল কালো, ঠোঁটের কোণে অদ্ভুত একটা বাঁকা হাসি। ড্রাইভারটা বসেই ছিল, আর তার পাশে যেই ছেলেটি বসে তাকে দেখে একটু বেশি ভীত সন্ত্রস্ত বলেই মনে হচ্ছে। ছেলেটা গাড়ি থেকে নেমেও আবার ঢুকে গেল। পাশে বসে থাকা ড্রাইভারটাকে কি সব যেন বলল। চট করে ড্রাইভারটা ওর দিকে তাকিয়ে বলে, তোমার ফুল এগুলো সব আমরা কিনে নেব। গঙ্গা এক গাল হাসে। হাসির সাথেই ওর গালের ফাঁকে জমে থাকা মুড়ি যেন উঁকি দিয়ে ওঠে একবার। তাড়াতাড়ি ঢোক গিলে শাড়ির নোংরা আঁচলটা দিয়ে ঠোঁটটা ভালো করে মোছে গঙ্গা। বাবু, সব ফুল? হ্যাঁ ঠিক আছে, তা বলি নতুন কোনো প্রেমিকা পাইছেন বুঝিয়ে? কে সেটা? অবাক হয়ে যায় ড্রাইভার বেশে ছেলেটি।
বয়স 27-28 মতো হবে। সে জেনে তোমার লাভ কি? হ্যাঁ, তোমারও তো বাড়াবাড়ি করার কি আছে? পাশের ছেলেটি বলে ওঠে। বাবু, আপনি ফুল দেবেন না? না, আমি ফুল পছন্দ করি না। সে কি বাবু, ফুল পছন্দ করেন না এমন বেটা পুরুষ আছে নাকি? হ্যাঁ, বলে গঙ্গা আবার হাসে। ড্রাইভারের সিটে যেই ছেলেটি বসে রয়েছে বেশ পরিষ্কার, সুন্দর দেখতে। তুমি টাকা অনলাইনে নেবে? অনলাইন? অনলাইন আবার কি? হ্যাঁ, শুনেই মুক্ত ঝরা দাঁত বের করে হেসে ওঠে গঙ্গা। তার নিটোল শরীরটাও দুলে ওঠে, কেঁপে ওঠে তার বক্ষপিণ্ডটি। গরিবের কাছে আবার অনলাইনে? হাসালেন বাবু। ছেলেটা চুপ করে তাকিয়ে রয়েছে ওর দিকে, কিচ্ছু বলছে না। গঙ্গার চোখের কোণেও যেন এক অদ্ভুত দৃষ্টি। পাশে বসে থাকা ছেলেটি, যার মধ্যে এতক্ষণ ধরে একটা অসহ্য ভাব, তার দিকে এক ঝলক তাকিয়ে একটু অস্বস্তি বোধ হলো গঙ্গার। এই ছেলেটা এমন কেন? গঙ্গা হঠাৎ নিজের চুল সরিয়ে ড্রাইভার ছেলেটির দিকে তাকায়, ঠোঁটের ওপর একটা কামড় বসিয়ে কেমন যেন ইঙ্গিত করে। ছেলেটিও ওর গোফে হাত দিয়ে বলে, গাড়িতে উঠে বসো, তোমাকে আমার বাড়ি থেকে টাকা আনতে হবে, ফুলের ঝুড়ি তো আমারই। গঙ্গা সঙ্গে সঙ্গে রাজি, যেন এমন প্রস্তাব সে বহুবার পেয়েছে। পাশে বসে থাকা ছেলেটি এতক্ষণ ভীত সন্ত্রস্ত ছিল, চুপচাপ ছিল। হঠাৎ বলে উঠল, এসব করার দরকার নেই, আমার কাছে টাকা আছে, দিয়ে দিচ্ছি দাঁড়া। শোনা মাত্রই ড্রাইভার ছেলেটি হাত উঁচু করে বন্ধুকে চুপ করিয়ে দেয়। নিজেই দরজা খুলে বলে, চলো উঠে বসো। গঙ্গা হাসতে হাসতে উঠে বসে। ড্রাইভার ছেলেটি পাশে বসে থাকা তার বন্ধুর কানে মুখ নিয়ে বলে, শিকার যখন নিজেই ধরা দিচ্ছে তখন শিকার করতে আপত্তি কোথায়? তার চোখে এক ধরনের উন্মত্ত ঘৃণা খেলে যায়। এরা সব পচা কীটের পাক, বুঝলি? এদের জন্যই আমার বাবা আমার লক্ষ্মীমন্ত মাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আমার বউটা আমাকে। এদের গতরে কেমন আছে বলতো? পাশে বসে থাকা ছেলেটি কোনো উত্তর দেয় না। সে চুপচাপ গাড়ির ভেতরে গুঁটি সুটি মেরে বসে। গঙ্গা বসে, তার দাঁত বেরিয়ে রয়েছে, বুকের আঁচলটা তার সামনে থেকে সরানো। খুব ভালো করেই সে জানে কেন তাকে গাড়িতে ডাকা হয়েছে। কালো গাড়িটা দম করে বন্ধ হয়ে যায়। শহরের কোলাহলের ভেতর দিয়ে ধীরে ধীরে এক অন্ধকার গলির দিকে এগিয়ে চলে কালো গাড়িটা। রাত গভীর। শহরের এক কোণে জরাজীর্ণ একটা বহুতল বাড়ির অন্ধকার ফ্ল্যাটে বসে দুইজন মানুষ, রুদ্র আর সমীর। ঘরের মধ্যে বিদঘুটে গন্ধ, যেন রক্ত আর পোড়া মাংসের মিশ্রণ। কাঁচের জানলার বাইরে বিদ্যুতের তারে বসে থাকা এক ঝাঁক কাক নিঃশব্দে তাকিয়ে আছে ভেতরের দিকে। সমীর হাঁপাচ্ছে মেঝেতে বসে, চোখ বিস্ফারিত। এতক্ষণ ধরে সামনে পড়ে থাকা মেয়েটির শরীর, যেটা অর্ধেক জীবিত আর অর্ধেক মৃত। মেয়েটার মুখটা বিকৃত, ঠোঁট থেকে ঝরছে টাটকা রক্ত। রুদ্র ধীরে ধীরে একটা ছুরি ঘোরাচ্ছিল হাতে, তার ঠোঁটে এক টুকরো বিদ্রুপের হাসি। খিরে, এত ভয় পাচ্ছিস কেন? ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না রুদ্র। আমি ভাবতে পারিনি যে ও মরে যাবে। রুদ্র হেসে বলে, তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং একটা গভীর উন্মাদনা। মরবে তো, এটা তো আসল আনন্দ, বুঝলি না? মানুষ ভয় পেলে, যন্ত্রণা পেলে, তখন সে সবচেয়ে বেশি জীবন্ত হয়ে থাকে রে। আর এই অনুভূতিটা অমৃত। সমীরের চোখে জল। সে জানতো রুদ্র খারাপ, কিন্তু এতটা? ওর ভেতরটা কাঁপছে,
কিন্তু সেও পিছু হটতে পারছে না। মেয়েটা নিস্তেজ হাতে কাঁপতে কাঁপতে উঠে বসার চেষ্টা করে। খুব কষ্টে বলে, দয়া করো, আমারে দয়া করো বাবু। দয়া? হেসে ওঠে রুদ্র। এক ধাক্কায় সমীরের হাত থেকে ছুরিটা নিয়ে মেয়েটার গলায় কাঁচ করে চালিয়ে দেয়। সমীর দৌড়ে বাথরুমে গিয়ে উগড়ে দেয় বমি। সে বলে, আমার শরীর ভাল লাগছে না, আমার শরীর ভাল লাগছে না, আমাকে তুই ছাড়, তুই ছাড়, দেখ আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই আমায় ছাড়। এইভাবে প্রতিদিন রাত্রে আমি নিতে পারছি না। দেখ হো, এতক্ষণ ধরে তো ভালোই মজা লুটছিলি, মেয়েটাকে যখন গাড়িতে বসালাম তখনও মজা লুটলি, তাহলে তাহলে মেয়েটাকে ছেড়ে দিতে তোর কি হচ্ছিল রুদ্র? আমাদের কাজ তো মিটেই গেছিল, তারপর না হয় ছেড়ে দিতি। মুক্তি? মুক্তি? কিসের মুক্তি? মুক্তি পেতে তুই সমীর, তুই মুক্তি পেতি? তুই আবার যেতি ওর দোকানের সামনে, ও আবার তোর দিকে তাকিয়ে কুটিল করে হাসতো, আবার ওর কাছ থেকে ফুল নিতি। এ ফুলগুলো বড্ড নিষ্পাপ রে, কিন্তু এদের কাছে গিয়ে এই ফুলগুলো নোংরা হয়ে যায়। আবার আবার ওকে তুই নিয়ে আসতি তোর বদ্ধ ঘরে। তোর বউটা চলে গেছে, তোর বাচ্চাটা মরে গেছে, তোর কোনো হুঁশ থাকতো না, থাকতো না। তুই আবার ওর সাথে একই বিছানায় একই চাদরে বলে আবার অট্টহাসি করতে থাকে রুদ্র। সমীর বলে, সে না হয় আমি করতাম, তোর তাতে অসুবিধা কি? আমার অসুবিধে, আমার অসুবিধে কারণ আমি মনে মনে অঙ্গীকার করেছি এই নরকের পাঁকগুলোকে আমি একটু একটু করে উপড়ে ফেলবো। তুই পাগল হয়ে গেছিস রুদ্র, তুই পাগল হয়ে গেছিস। দেখ এইভাবে একের পর এক খুন করে গেলে একদিন পুলিশ তো ঠিক টের পাবে বল। তখন তোকে আমাকে ধরে, হ্যাঁ বিপদে যখন পড়বো তোকে নিয়ে পড়বো। কেন কেন একা পড়বো বল? হ্যাঁ, তুই না আমার প্রিয় বন্ধু, বিপদে আপদে তুই আমাকে সাহায্য করবি। হ্যাঁ। সমীর তাকিয়ে থাকে রুদ্রর দিকে। রুদ্র সেই কুটিল হাসিটা হাসে। ঘরের বাথরুমের চারিদিকে আষ্টে পচা গন্ধে সমীরের ওষ্ঠাগত প্রাণ। গঙ্গাকে নিয়ে সে নিজের ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্র বলে তার বাড়িতে নিয়ে যেতে। সেখানে নাকি সব থেকে বেশি আনন্দ, কারণ তার বাড়িটা ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। সকালের আলো পড়েছে শহরে। বাইরের মানুষের ব্যস্ততা, গাড়ির শব্দ, বাজারের কোলাহল সব কিছুই স্বাভাবিক, কিন্তু কেউই জানে না শহরেরই কোনো এক অন্ধকার কোণে প্রতি রাতে মেয়েদের আর্তনাদ মিলিয়ে যায় চিরতরে। সমীর বিছানায় শোয়া, চোখের সামনে ভেসে ওঠে তার গত রাতের দৃশ্য। সে কি পুলিশে যাবে, নাকি নিজেকে ওই নরকে টেনে নিয়ে যাবে আরো গভীরে? কাল অনেক রাতে সমীর বাড়ি ফিরেছে। রুদ্র বাড়ি ফিরতে চায়নি। সে তখন গঙ্গার দেহটাকে টুকরো টুকরো করে গঙ্গাতে ভাসাতেই ব্যস্ত। গাড়ি চালিয়ে দেহের টুকরো এক একটা এক এক জায়গায় ফেলে রেখে আসবে সে। এমনই করছে গত 6 মাস ধরে। সালা পুলিশও টের পায় না। আসলে এদের কেউ খোঁজই করে না, অথচ এদের জন্যই সাজানো সংসার নষ্ট হয়ে যায়। সমীর ভাবতেই পারেনি রুদ্র এতটাই উত্তেজিত হয়ে যাবে যে গঙ্গাকে কুপিয়ে খুন করতেও সে বাধা দেবে না। গঙ্গা এতটাই মোহময়ী এবং এতটাই কামুকতাপূর্ণ যে তার তৃপ্তি কিছুতেই মেটাতে পারছিল না সমীর আর রুদ্র দুইজনই। বারংবার ওই মেয়ে মানুষটার কাছে হারতে হারতে শেষ অবধি রুদ্র হাতে ছুরিটা তুলে নিতে বাধ্য হয়। মরার আগে গঙ্গা বারবার ক্ষমা চেয়েছিল, দয়া চেয়েছিল। রুদ্রর মধ্যে সেসব নেই, থাকবে কি করে? মেদিনীপুরে নিজের সৎমাকে কুপিয়ে খুন করে এসেছে রুদ্র। এইখানে আসার পর
নিজের বউটাকে খুন করে আগে ভিটে মাটির তলায় পুঁতেছে। এইসব মেয়েদের প্রতি ওর দারুণ ক্ষোভ। ছোটবেলার কথা সমীর খুব ভালো করেই জানে। রুদ্রর বয়স তখন 6 কি 7 হবে। মা সারাদিন ঠাকুর ঘরে বসে কান্নাকাটি করতেন। বাবা প্রত্যেক দিন রাতে একটা করে নতুন মা নিয়ে আসতো বাড়িতে, আর রুদ্রর সামনেই তাদের সাথে পাশবিক খেলায় মেতে উঠত। মা বারবার ঘর থেকে সরিয়ে নিয়ে যেত রুদ্রকে, কিন্তু এমন অমোঘ নেশা সেই কামিনীর যে রুদ্র সামনে থেকে সরতে পারত না। এরপর যখন মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল, তখন রুদ্রর কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। বাবার মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল রুদ্র। ছোটবেলা জেলে কেটেছে, বড় হতেই ভালোভাবে ছাড়া পেয়ে যায় তার ভদ্র ব্যবহারের জন্য। থেমে থাকেনি ব্যাপারটা, থেমে থাকেনি। ততদিনে রুদ্র সৎ মা পোয়াতি হয়ে বাচ্চা বিয়েছে। একটা না, 3-3টে মেয়ে সন্তান। রুদ্র ফিরে আসার পর প্রেম লীলা চালাতে কষ্ট হয়নি তার। প্রথমে বড় মেয়েটা, তারপর মেজ মেয়েটা, তারপর ছোট মেয়েটা, ওই একই কামরসে ডুবিয়ে মেরেছে 3টেকে। মেয়েটার মা যখন জানতে পারল, তখন ওনার গলায় পোচের ওপর পোচ দিয়ে একেবারে খুন। সোজা বন্ধুর কাছে, সমীরের কাছে। কারণ ততদিনে মেদিনীপুরে রটে গিয়েছে রুদ্র পাগল হয়ে গেছে। কিন্তু খুনগুলো যে সে করেছে সে কথা কারো কাছে প্রমাণ নেই বলে রুদ্রর জেল হয়নি। সমীরের কাছে আসার পরে সমীর ওকে ডাক্তার দেখায়। এই তো বছর 5 আগের কথা। বিয়ের অনুষ্ঠানের দিন রুদ্র কি খুশি না ছিল। শিক্ষাগত যোগ্যতা তার যথেষ্ট ভালো, চাকরি পাওয়ার উপযুক্ত, তাই চাকরিও পেয়েছিল সমীরের সোর্সে। বিনা পানি খুব ভালো এবং ভদ্র ঘরের মেয়ে। বাবা মার পছন্দ করা পাত্র হয়ে গিয়েছিল ততদিনে রুদ্র। বিনা পানিকে বিয়ে করে তার জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যেতেই পারত, যদি সেখানে বিনা পানির সাথে একই বিছানায় সে না দেখতে পেত অলোকেশকে। সমীরকে সেদিন যথেষ্ট দোষারোপ করেছিল রুদ্র। বলেছিল, তুই আমায় আগে কেন বলিসনি? ওর যে একটা অ্যাফেয়ার আছে। আমি তাহলে কোনোদিন, দেখ রুদ্র, তোর মানসিক অবস্থা ভালো ছিল না, তোর একজন সঙ্গিনীর দরকার, একজন সঙ্গিনী দরকার, তাই বলে কোনো কাম পিশাচিনী নয়। মানে কি বলছিস তুই? সেই দিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম বিনা পানির সাথে ঘুরতে বেরোবো বলে। গিয়ে দেখলাম, জাস্ট আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না সমীর, আমার শরীরে ঠিক নেই। দেখ, আমি ওকে যথেষ্ট ভালোবাসি, অথচ সমীর বলেছিল, ঠিক আছে, আমি ব্যাপারটা না হয় একদিন দেখব, তুই এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসিস না। দেখ, আমি কিন্তু বিনা পানিকে ডিভোর্স দিয়ে দেবো। এরপরে ওর সঙ্গে সংসার করা আমার পক্ষে একদম সম্ভব না, কারণ আমার হাতে হয়তো আবার একটা খুন হয়ে যেতে পারে। রুদ্র, সমীর ভয় পেয়েছিল এবং বিনা পানিকে সাবধান করার জন্য সে গিয়েও ছিল। আসতে পারি? হো মা, সমীরদা এসো। কেমন আছো বিনা? ভালো। রুদ্র কেমন আছে? তোমার বন্ধু যেমন রেখেছে তেমনই আছে। চা খাবে? জিজ্ঞেস করেছিল বিনা পানি। সমীর বলেছিল, হ্যাঁ খেতে পারি। তবে রুদ্র কোথায়? হো মা, ও তো এখন অফিসে। কিন্তু ও যে বলল আজ বাড়ি থাকবে। সত্যি রুদ্র বলেছিল আজ শুক্রবার ও বাড়ি থাকবে। সমীরের সামনেই বিনা পানির সাথে ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে, কিন্তু হয়নি। চা নিয়ে আসে বিনা, সমীরের সামনে বসে, হাঁটুটা এমন করে উঁচু করে বসে যে বেচারা সমীরও ঘেমে স্নান হয়ে যায়। এত ঘামছো কেন সমীরদা? ওয়াশরুমে যাবে? হ্যাঁ, মানে খুব গরম পড়েছে। এসো। বেডরুমে তাকে ঢুকিয়ে নেয় বিনা পানি। তারপরে সমীরের পুরুষ্ট ঠোঁটে নিজের ঠোঁটটা রাখতেই সমীর তাকে বাধা দিতে পারেনি। মেয়েরা
এমনভাবে আকর্ষণ করতে পারে যার কোনো তুলনা হয় না। ততক্ষণে রুদ্র হাতে মিষ্টির প্যাকেট আর একতোড়া ফুল নিয়ে ঢুকেছে। ঘরে ঢুকতেই আজ বিছানায় নিজের স্ত্রীকে সমীরের সঙ্গে দেখে রুদ্রর মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। পাশে থাকা পেতলের ফ্লাওয়ার ভাসটা নিয়ে সমীরের গায়ের ওপরে উঠে বসে রীতিমতো নিজেকে কম্পিত করতে থাকা এবং চিৎকারের ধরিতে গোটা ঘর ভাসিয়ে দিতে থাকা বিনাপানির মাথায় বাড়ি মারতে এতটুকু খারাপ লাগেনি রুদ্রর। ছিটকে রক্ত সমীরের গায়ে পড়েছিল। সে তাড়াতাড়ি সাদা চাদরটা নিজের সারা গায়ে জড়িয়ে কোনো রকম জামা প্যান্টগুলো নিয়ে ঘর থেকে পালাতে পেরেছিল ভাগ্যিস, না হলে তো। তারপর রুদ্র বিনা পানির শরীরটা পলিথিনের মধ্যে ভালো করে মুড়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসে। শিয়াল কুকুরে ছিঁড়ে খায়, বিনা পানির বাবা মা কেস করে, কিন্তু কোনো প্রমাণ নেই। উল্টে বিনা পানির প্রোফাইল ঘেটে জানা যায় যে আপনাদের মেয়ে চরিত্র ভালো ছিল না। দেখুন অবস্থাটা দেখুন, আমরা ওর সব প্রোফাইল চেক করেছি। কি শিক্ষা দিয়েছেন? এত সুন্দর একজন হাজবেন্ড থাকতে, এত সুন্দর বাড়ি ঘর থাকতে আপনার মেয়ে এক একদিন এক এক পুরুষের সঙ্গে সঙ্গ করত? এই শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে? সেই থেকে সমীর রুদ্রর কবলে। রুদ্র যখনই ডাকে সমীর তখনই আসে। হঠাৎ সমীরের ভাবনায় একটা ছোট্ট ছেদ পড়ে। দরজায় টোকা পড়ার শব্দ। সমীর দরজা খুলতেই রুদ্র ঢুকে আসে। আজ ফুল প্যাক খেয়ে এসেছে সে। বল, কাল রাতে কেমন শিখলি? পারলি কিছু শিখতে? সমীর মুখে কিচ্ছু বলে না। আমি আর পারছি না রুদ্র, আমি আর পারছি না। তুই যা খুশি কর, তবে আমি আর তোর সঙ্গে থাকবো না। আমি জাস্ট আর। রুদ্র হাসলো, একটা ছবি বাড়িয়ে দিল ওর হাতে। ছবি দেখে সমীরের মাথা ঘোরে। ওর বোন। কাঁপা কাঁপা হাতে ছবিটা নিল সে। তোকে আমি এত সহজে ছাড়ছি না। আমরা এখন একটা টিম। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে আমার পরবর্তী শিকারকে তুই ঠিক করবি। সমীরের মাথায় বাজ পড়ে। এগুলো কি বলছিস? ঠিকই বলছি বন্ধু। তোরও বউ নেই, বাচ্চাটাও মরেছে। তাহলে তুই আর আমি এখন খুললাম খুল্লা আবর্জনা তুলব, ভোগ করব, আর চিরদিনের জন্য এই শহরকে পরিষ্কার করব। আমাদের গোটা শহরটা নোংরা কীটে আর পোকামাকড়ে জাস্ট ছেয়ে গেছে রে। কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতেই হবে। হ্যাঁ, শহর বদলে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন নিখোঁজ সংবাদ। রক্তমাখা শরীর, বিকৃত মুখ। কেউ জানে না কে বা কারা আছে এই কাজের পিছনে। রুদ্র আর সমীর প্রতিটি শিকারের পর আরো বেশি যেন পৈশাচিক হয়ে উঠেছে রুদ্রর চলা বলা। সেই দিন রাতে সমীর একাই তার বাড়িতে। ওর ভেতরে জমে উঠেছে ভয়ঙ্কর ঘৃণা, আতঙ্ক আর অপরাধ বোধ, যা ওকে প্রত্যেক পদে পদে দংশন করছে। এভাবে কতদিন আমি একটা জানোয়ারের সঙ্গে থাকবো? হঠাৎ ফোনটা বেজে ওঠে একটা অপরিচিত নাম্বার থেকে। তোরা যা করছিস আমি জানি, তোদের কিন্তু পালানোর কোনো পথ নেই। ফোনের ওপারে কথাটা শুনতেই সমীরের শরীরটা ঠান্ডা হয়ে যায়। পুলিশের গাড়ির সাইরেন কানে বাজে। চারপাশে যেন লোক জড়ো হয়েছে। রুদ্র মাটিতে পড়ে তার চোখ ফেটে গেছে, শরীরের হাড়গোড় গুঁড়িয়ে দিয়েছে কেউ। আর সমীরের নিথর দেহ উঁচু বিল্ডিং এর নিচে চাপা পড়ে একটা ঝাঁপ দিয়ে এসে শেষ করে দিয়েছে সবকিছু। শহরের ঘৃণা আর বিকৃতি শেষ হয়নি, কারণ এটাই তো এখানকার বাস্তবতা। মানুষ হারিয়ে যায়, অন্ধকার বাড়ে, আর ধীরে ধীরে পৃথিবী নিজেই নিজেকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। হঠাৎ ঘোরটা কাটে সমীরের। না না, আমি এবার পুলিশের কাছে যাবই। আমি সবাইকে সব বলে দেব।
সব বলে দেব, রুদ্র কিভাবে কাকে। আবার একটা অচেনা নাম্বারের ফোন। হ্যালো হ্যালো বন্ধু, তুমি এতক্ষণ ভাবের জগতে ছিলে। আসলে আমি জানতাম তুই এমনই একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করবি, তাই তো তোকে আমি রং নাম্বার থেকে ফোন করে একটু বাজিয়ে দেখছিলাম রে। খবরদার সমীর, ও কাজটা করতে যাস না, না হলে বিনা পানি মৃত্যু কার জন্য হয়েছে পুলিশের সামনে বলতে আমারও কিন্তু কষ্ট হবে না। তুই পাগল হয়ে গেছিস। ছোটবেলায় তোর বাবা মা যেভাবে মারা গেছে তুই তার জন্য পাগল হয়ে গেছিস। তুই একটার পর একটা খুন করে চলেছিস রুদ্র, এর কোনো ক্ষমা নেই রুদ্র। রুদ্র, শহর বদলে গেছে। একের পর এক নিখোঁজ মানুষ, অজ্ঞাত পরিচয়ের লাশ, সবকিছুই যেন এক বিষাক্ত আতঙ্কে ছড়িয়ে পড়ছে। কেউ জানে না এর শেষ কোথায়। পুলিশের তদন্ত চলছে, নতুন নতুন খবর উঠে আসছে নতুন নতুন দিনে। কোনো কুল কিনারা নেই এইসবের। আধো অন্ধকার ঘর, সেখানে বসে আছে এক যুবক। সামনে ছড়িয়ে তার প্রচুর পুরনো কাগজ। ধর্ষণ, খুন, বিকৃত আনন্দ। এই শহর কিসের দিকে যাচ্ছে? আচ্ছা, যারা করছে তারা কি মরেছে, নাকি ওদের মতো আরো অনেকে আছে? এই শহরের নোংরামো কি শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ, না এটা একটা ভাইরাস যা ছড়িয়ে পড়ছে? সাংবাদিক নিজেই ধীরে ধীরে হাসে, কারণ তার পাশে শুয়ে রয়েছে একটা অচেতন মেয়ে। প্রেমে ধোঁকা খাওয়া ছেলে নিলয় আজ তুলে নিয়ে এসেছে তার প্রেমিকাকে। সমীর আর রুদ্রর মার্ডার করা স্টাইল নতুন জেনারেশনকে রীতিমতো ভাবাচ্ছে, যাকে বলে নাচিয়ে ছাড়ছে। ওদের নাম বা ছবি আজ অব্দি সংবাদ মাধ্যমে ওঠেনি, কিন্তু ওদের খুন করে লাশ গায়েব করে দেওয়ার প্রক্রিয়া আজ বহু মানুষের হৃদয়ে দাগ কেটেছে। রাত গভীর, ব্যস্ত এলাকা থেকে একটু দূরে পুরনো পরিত্যক্ত বাড়ির ছাদে এক দল তরুণ বসে। এই, সমীর আর রুদ্রর গল্প জানিস? হ্যাঁ জানি। পুলিশ মনে করেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু আসলেও শেষ হয়নি। এই, আমরাও পারি রে। শহরটা নোংরা হয়ে গেছে, আমরাও সেটাকে পরিষ্কার করতে পারি না? হ্যাঁ। পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। এতদিন যারা ছিল শিকার, তারা নিজেরাই আজ শিকারী হতে চলেছে। এই শহর আমাদের, আমাদের অলিগলিতে অদ্ভুত কিছু ঘটছে রে বন্ধু। কেউ হারিয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে না, আবার ফিরে এসে এমন বদলা নিচ্ছে যেন সেখানে কোনো মানুষই নেই। পুলিশও বুঝতে পারছে না এই হত্যাকাণ্ডের শেষ কোথায়, কারণ কোনো নির্দিষ্ট খুনি নেই। এটা এক দানবীয় চক্র যা শহরের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেককে। মানুষ এখন শিকার নয়, নিজেই এক একটা দানব। এটাই কি পৃথিবীর ভবিষ্যৎ? সকালবেলার শহর, আবার ব্যস্ততম শহর। আজ সকাল সকাল চায়ের দোকানটা খুলতে হচ্ছে বুড়িকে। বুড়ি একমাত্র মেয়ে এই বাড়ির। 8 জন মানুষের পেট চলে এই চায়ের দোকানের টাকায়। বুড়ির বাবা মারা গেছে এই তো মাত্র মাসখানেক হয়েছে, কিন্তু চায়ের দোকান বন্ধ রাখলে তো পেট চলবে না। বছর 16 বুড়ি পড়াশোনা করে দোকানে বসে বসে, আর বাকি সময়টা মা মেয়েতে মিলে চা বিক্রি করে। মা, আজ রাত হয়ে গেছে, দোকানটা বন্ধ করে দিই। সকালবেলা আবার আজকে স্কুল যেতে হবে আমার। স্কুলে যাবি? হ্যাঁ মা, এই কাজের চক্করে আমার পড়াশোনা শিখে উঠেছে। কিন্তু তুমি তো জানো মা, আমি পড়াশোনা করতে কত ভালোবাসি। সে তো জানি রে মা, তোর বাবা যতদিন বেঁচে ছিল ততদিন ভাতের চিন্তা করতে হয়নি। এখন কি করে হবে বল দেখি? মা, আমি টিউশনি করব, ওই ছোট ছোট বাচ্চাদের পড়াবো। না বাপু, তোমার ওসব করে কাজ নেই। একই শহরে যা মার্ডারগুলো বেড়েছে, আমার কিচ্ছু হবে না মা। আমি গরিব ঘরের মেয়ে, আমাকে মেরে কারো কিছু লাভ আছে নাকি? বুড়িকে জড়িয়ে ধরে তার মা বুকে।
ধরে বলে, না রে মা, আমাদের মরে গেলেই তো ওদের বেঁচে যাওয়া, ওদের মৃত্যুর খোঁজ হয়, আমাদের বাড়ির মেয়েগুলোর কোনো খোঁজ হয় না রে মা। আমার কিচ্ছু হবে না মা, আজ রাতে বরং দোকান খুলবো না, সকালে স্কুল আছে। কিন্তু বাড়ি আসার পরে দেখতে পায় বুড়ি সংসারটা চালাতে গেলে তাকে পড়াশোনার সাথে এই চায়ের কাজও করতে হবে। সন্ধে হতেই আজ আকাশটা বেশ ভার। বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই চৌরাস্তার মোড়ে। মা বললেন, শরীরটা ভালো নেই, তোর ভাইকে নিয়ে যা। ভাই আর বোন মিলে দোকানে বসে। বুড়ি এখন চায়ের দোকানে বেশ পাকাপোক্ত হয়ে গিয়েছে, ভালোই পারে টুকটাক, চাও বেশ সুস্বাদুই হয়। কই, চা দাও দেখি। এই তো বসেন বাবু। বাহ, তোমার নাম কি? বুড়ি। বাহ, ভালোই তো নামটা। তা রাত হয়েছে, দোকানে বসে আছো কেন এখনো? আগে পেট চলবে না তাই। হ, ইস, আমি তো মানি ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। তোমার দোকানে অনলাইন পেমেন্ট হয়? গরিবের আবার অনলাইন? কি যে বলেন বাবু। ও, অনলাইন হয় না? ওই দেখো দূরে আমার একটা কালো গাড়ি দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। চলো আমার সঙ্গে। কোথায়? আমার সঙ্গে আমার বাড়ি চলো, তোমাকে আমি নগদ টাকা দিয়ে নামিয়ে দিয়ে যাবো এখানে। বুড়ি খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির চোখে মুখে তখনও একটা কুটিল হাসির ছাপ। বুড়ির পরনে চুড়িদার, বুকের আঁচলের দিকটা অর্থাৎ ওড়নার দিকটা সরে গিয়েছিল। তার সদ্য যৌবনে প্রস্ফুটিত কুড়ির মতো সুন্দর দেহটি একবার লোকটি তাকিয়ে নেয়, জিভ দিয়ে হয়তো লেহনও করে। বুড়ি বুঝতে পারে, কিন্তু লোকটি ওরফে রুদ্র হয়তো বোঝে না পাকের কীট সবাই হয় না। নিজের ঘামের রক্তঝরা পরিশ্রমেও সংসার চালাতে পারে মেয়েরা। বুড়ি পিছপা হয়, দোকানের ঝাঁপি নামাতে নামাতে বলে, মাফ করবেন বাবু, টাকা নগদই নেব, কারো বাড়ি গিয়ে নিয়ে আসতে পারবো না। আমি বাজারও না, আমার পরিবার আছে বাবু, সৎপথে ইনকাম করাই আমার ধর্ম। রুদ্রর মুখটা কেমন বিকৃত হয়ে যায়। একই শহরে পুলিশের বড্ড বেশি বাড়াবাড়ি, গাড়িতে চেক হচ্ছে সবকিছু। রুদ্রর বাড়িতে অনেকদিন আগেই পুলিশ সিল করে দিয়েছে। ভাগ্যিস সেখানে কোনো প্রমাণ ছিল না। সমীরেরও শরীরটা প্রচন্ড খারাপ, ডাক্তার দেখাতে হয় তাকে। মাঝে মধ্যে এত বেশি রাগান্বিত হয়ে পড়ে সমীর আর খিটখিট করে যে রুদ্রর পক্ষেও সামলে রাখা সম্ভব হয় না। রুদ্রর হাতের কোণে লুকিয়ে রাখা ছুরিটা চকচক করে ওঠে। শিকারের আশায় সেই ছুরি যেন লালায়িত জিভ বার করে বারবার রুদ্রর দিকে তাকিয়ে রয়েছে। পকেটের মধ্যে থাকতেও সেই ছুরি বারবার রুদ্রর দুই উরুর জায়গার কাছে গিয়ে যেন জিভ দিয়ে লেহন করছে। বারবার সেই উত্থিত অগ্নির কাছে চাইছে এমন কিছু যাতে তার ভারসাম্য বজায় থাকে। কিন্তু এই মেয়েটা তো একেবারেই নতজান হলো না। এ তো সম্পূর্ণ আলাদা। কি করে টাকার লোভ এ নেই, নাকি চিনতে পেরে গেছে রুদ্রকে? রুদ্রই সেই খুনি। দোকানের ঝাঁপি বন্ধ করে তাড়াতাড়ি কি রুদ্র হাতের ছুরিটা বাঁকিয়ে মেয়েটার গলার কাছে ধরতেই যাচ্ছিল, এমন সময় সমীর গাড়ি থেকে চিৎকার করে ওঠে, বলে, সময় এসেছে, আবর্জনা পরিষ্কার হয়ে গেছে, পৃথিবী পরিষ্কার হয়ে গেছে। গঙ্গা পবিত্র হয় না, শত ময়লা থাকলেও গঙ্গা পবিত্র। উঠে আয় রুদ্র, উঠে আয়, দেরি করিস না রুদ্র। নামটা শোনার সাথেই বুড়ির আশেপাশে যারা ছিল সব দোকানদাররা যেন জেগে উঠল। এই নামটা সবাই চেনে,
কত মানুষ স্বজনহারা হয়েছে এই নামের জন্য। লোকজন ছুটে আসে রুদ্রর দিকে। রাস্তার কোণে কালো গাড়ির ভেতরে সমীর দপাদাপি করছে রুদ্রকে গাড়িতে বসানোর জন্য, কিন্তু ততক্ষণে এক দল মানুষ রুদ্রর ঘাড়ে চেপে। রুদ্রর বাঁ হাতে যেই চাকুটা ধরা ছিল ছিটকে পড়ে রাস্তার সামনে। গাড়ি চলছে সেখানে শয়ে শয়ে, আর অসংখ্য লোকের জুতো, বুট, পাথর, লাঠি, আর তাদের মারের গুঁতোয় শহর থেকে পরিষ্কার হয়ে যায় পাকের কীট। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।